প্রণাম। প্রাসঙ্গিক কিছু বিষয়। সোশ্যাল মিডিয়াতে যারা আধ্যাত্মিক বিষয়ে জানেন, অর্থাৎ জানার চেষ্টা করেন বা জেনেছেন, বা বইপত্র পড়ে যারা জানেন, জেনেছেন বা জেনে চলেছেন, তাদের আধ্যাত্মিক বিষয় পড়তে পড়তে একদল মানুষ যাদের ধারণা হয় এটি বিভিন্ন অলৌকিক ঘটনায় ভরা বিষয় বা অলৌকিক ঘটনায় ভরপুর জগৎ, আবার একদলের বিশ্বাস হয় যে এটি বুদ্ধি দিয়ে বুঝে নেওয়ার কোনো বিষয়। দিন, দুপুর, রাত্রি বা সকাল, মানুষজনের মনের হাবভাব, ব্যবহার, এইগুলোর মোটামুটি একটা মীমাংসা করে নেওয়া আর কি, এইরকম ভাবা হয়। এই যে ভাবনা, এই দুটো ভাবনা নিজ নিজ জায়গা থেকে আসে, আর মায়ার বিভিন্ন বৈচিত্র্যের মধ্যে এই ভাবনাগুলো আসা খুব স্বাভাবিক। কিন্তু আসলে আধ্যাত্মিকতা এই দুটো বিষয়ের মধ্যে সীমিত নয়। এই দুটো বিষয় তার মধ্যে, মানে আমাদের চতুর্দিকে যেমন অসংখ্য অণু পরমাণু ছড়িয়ে আছে, তার মধ্যে থেকে দুটো অণুকে যদি তুলে ধরি বা পরমাণুকে তুলে ধরা হয়, এই দুটো বিষয় হলো সেই রূপ। আধ্যাত্ম বা আধ্যাত্মিক বিষয় বা জগৎ হলো অনন্ত, সেখানে কোনো হিসেব চলে না। একদিক থেকে হিসেব চলে না, মানে যে প্রকার হিসেবে আমাদের মন বুদ্ধি অভ্যস্ত, সেই হিসেব দিয়ে এই জিনিস কিচ্ছু জানা বোঝা যায় না। একটু আভাস, আত্মজ্ঞানটি যদি লাভ হয় তখন হয় কি, আত্মজ্ঞানটি লাভ হলে কর্তাভাবকে মূলে রেখে ভালো মন্দের যে স্মৃতি বা শিক্ষা জাগতিক, তার সাপেক্ষে যে বিচার বিশ্লেষণ করা হয় বা যে দ্বন্দ্ব মানুষের মনে এসে হাজির হয়, সেই সমস্ত কিছু ধুয়ে মুছে একাকার হয়ে যায়। আসলেই ধুয়ে মুছে একাকার হয়ে যায়, এটি কেবল ভেবে নেওয়া কথা নয়। তখন সেই অবস্থা থেকে ইন্দ্রিয় গ্রাহ্য যে জগৎ, সেই জগতের বাইরেও যে অনন্ত জগৎ রয়েছে, সেই অনুভূতিগুলো শুরু হয়ে যায়, দেখা যায় প্রত্যক্ষ। বিভিন্ন জগতে বিভিন্ন জীব রয়েছে, যেগুলো ইন্দ্রিয় গ্রাহ্য জগতের এই ইন্দ্রিয় দ্বারা দেখা যায় না, চেনা যায় না, তাদের সাথে সম্পর্ক স্থাপন করা যায় না। কিন্তু কর্তাবোধের ওই ভূমিটি যখনই গৌণ হয়ে গিয়ে গলে যাওয়ার পর গৌণ অবস্থা, তখন অন্য এই ইন্দ্রিয় গ্রাহ্য জগতের বাইরে যে জগৎ, সে জগৎ খুলে যায়। অদ্ভুত অদ্ভুত লোকান্তর আছে, যেখানকার মানবিক চেতনার বিকাশ আমাদের যেমন হয় মানুষের, সেখানকার চেতনার বিকাশ প্রারম্ভিক অবস্থাতেই এখানকার আধ্যাত্মিক উন্নত যে চেতনা, তার থেকে অনেক বেশি বিকশিত। এটি কথার কথা নয়, সেই সমস্ত জীবেদের সাথে সম্বন্ধ স্থাপন হয়। রূপকথায় আমরা যে গল্পগুলো শুনে এসেছি ছোটবেলা থেকে, খুব বেশি নাম করছি না, যারা যেভাবে বোঝার বুঝে নেবেন। সেই রূপকথার গল্পগুলো যদি কেবল কল্পনা নয়,
তার পেছনে বাস্তবিক সত্যতা আছে। গল্পগুলোর মধ্যে দিয়ে যে শিক্ষা দেওয়া হয় সেটি নয় কেবল, যে নীতি কথা এইটি ওইটি, অমুক জায়গা থেকে কেউ এলেন অমুকভাবে। বাস্তবে এই বিষয়গুলোর অস্তিত্ব আছে। খেয়াল করে দেখবেন, বাস্তবে এই বিষয়গুলোর অস্তিত্ব আছে। এই বাস্তবটা কিন্তু কেবল এই ঐন্দ্রিক জগতের বাস্তব নয়। এর পেছনের বিষয়গুলো যখন খোলে তখন তার বাস্তবটা আরও বিস্তৃত এবং প্রসারিত হয়ে যায়। সেই জায়গা থেকে অনেক রহস্যই জানতে পারা যায়, দেখতে পারা যায়, তাদের সাথে সম্পর্ক স্থাপন করতে পারা যায়। আমরা যে মানব দেহধারী, শুধু আমরাই আছি এই সৃষ্টিতে, আর কিছু পশু, জীব জন্তু, জানোয়ার ইত্যাদি আছে, যেটা আমরা টিভির মাধ্যমে বা এই সোশ্যাল মিডিয়াগুলোর মাধ্যমে জানি। শুধু তা নয়, এরও পরতোঠালে অন্যান্য স্তরে বিভিন্ন অদ্ভুত অদ্ভুত জীব আছে, যেটা সোশ্যাল মিডিয়া বা এগুলোর আওতার মধ্যে আসে না। সেগুলো ঐন্দ্রিক জগতের বাইরের হিসেব, সেখানের হিসেব আবার আলাদা রকম। সেই বিষয়গুলো ইচ্ছে করে এই সত্যম শিবম সুন্দরম কিঙ্কর যোগানন্দ এই ভিডিও চ্যানেলে প্রথম থেকেই এড়িয়ে চলা হয়েছে। তার পেছনে মূল কারণ যেটি ছিল, এই বিষয়ে অনেক জায়গায় কম বেশি বর্ণনা রয়েছে। এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বইপত্রে তো রয়েইছে। এবার সেই বর্ণনাগুলো শুনতে শুনতে, পড়তে পড়তে, সেই স্তরের প্রত্যক্ষ অনুভূতি না করেই সেই স্তরের বিষয়ে কিছু কল্পনা সৃষ্টি হয় এ পথের পথিকদের। সেই কল্পনাগুলো তার অন্তরের রাগ দেশকে না কমিয়ে বরঞ্চ বাড়াতে সৃষ্টি করে অন্যভাবে। প্রত্যক্ষ দর্শন সেদিকে হয়নি, কিন্তু সেই নিয়ে ভেবে একটি নতুন কল্পনার জগৎ তৈরি হয়, যেটা তাকে বিশুদ্ধ আত্মানুভূতিতে ডুবতে দেয় না। আর বিশুদ্ধ আত্মানুভূতিতে ডুবতে না পারলে এই কল্পনাগুলো কেবল কল্পনাই থেকে যায়, কখনো আর প্রত্যক্ষ হয় না। প্রত্যক্ষ না হলে একটা সময় তার জীবনের দিন ফুরিয়ে আসে, বিশুদ্ধ আত্মতত্ত্বের অনুভূতি বা ঈশ্বর দর্শন বা পরমাত্মতত্ত্বের অনুভূতি সেইটিও হলো না, আর কল্পনাগুলো কেবল কল্পনাই থেকে গেল, একটা সময় দেহত্যাগ হয়ে গেল। তাতে তার এই যে মানবীয় জীবন, এই ক্ষেত্রেও সমাধান এলো না। আবার ঐন্দ্রিক যে রাজ্য, তার বাইরের রহস্যও কিছু প্রকট হলো না। আবার এই মানবীয় জীবন এবং ঐন্দ্রিক রাজ্য, এই সবকে নিয়ে যে ছড়িয়ে আছে যে পরম দিব্যতা, সেইটিও নেমে আসতে পারল না। ওই শুনে কিছু কল্পনা করার কারণে। কাজেই এই কল্পনা করে করে বহু মানুষ ওই মুখে মারিতাং জগৎ করছেন, অর্থাৎ মুখে মুখে বলা, এদিক ওদিক থেকে শুনে জেনে। আর কিছু মানুষ সেটা আবার শুনে শুনে মনে মনে কল্পনার দ্বারা মনকে রঞ্জিত করে রাখেন এবং ভাবেন এইটাই বোধহয় খানিকটা ধার্মিক ধার্মিক ভাবে চলছি। এই পার্সেন্টেজই সারা পৃথিবীতে বেশি এই বিষয়টা নিয়ে। এই কারণে সন্তর্পণে প্রথম দিক থেকেই এই বিষয়গুলো সেভাবে এই চ্যানেলের মাধ্যমে মানুষের সামনে তুলে ধরা হয়নি। খুব কাঠখোট্টাভাবে অন্তর্বিশ্লেষণ বা সাধনার অন্যান্য ধারার বিষয়ে বলা হয়েছে, যে ধারা ধরে চললে এক সময় কর্তাভাবের যে মূল কেন্দ্র সেখানে পৌঁছে গিয়ে সমাধির মাধ্যমে কর্তাভাব যেই গলে গেল, তখনই ঐন্দ্রিক রাজ্যের যে সীমারেখা সেইটি খুলে যায়। খুলে গেলে তার সামনেই অনন্ত সত্যের সেই পরমের ইচ্ছা অনুযায়ী যেমন যেমন প্রকাশিত হওয়ার সেগুলো প্রকাশিত হতে থাকে। বারবারই বলছি, কিন্তু সেগুলো এই ঐন্দ্রিক রাজ্যের বিষয় নয়, পঞ্চ ইন্দ্রিয় গ্রাহ্য বিষয় নয়। তো শুরু থেকে সেই বিষয়ে চর্চা না করার কারণে, মানে মূল কারণটি ছিল এইটি, যে এগুলো
সে জায়গায় না পৌঁছেই কল্পনা করে যেন এখানে ফেঁসে না যায়, তার দ্বারা আসল অনুভূতি থেকে যেন বঞ্চিত না হয়ে যান বা না যায় মানুষ। এতে যেমন কিছুটা কিছুটা উপকার পেয়েছেন, বেশ কিছু মানুষের ধারণা আগের তুলনায় স্পষ্ট হয়েছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে একটি ডার্ক সাইড অর্থাৎ অন্ধকার দিক কি তৈরি হয়েছে, যে বোধহয় এই ইন্দ্রিয় জগতের বাইরে আর কিছু নেই, ইন্দ্রিয় জগৎ, মন, এগুলোর মাধ্যমে বিচার বিশ্লেষণের দ্বারা বুঝে নেওয়া এবং মনে একটা শান্তি ফিরে আসা বা পাওয়া, এইটি বোধহয় আধ্যাত্মের চরম সীমা বা অনুভূতি। এইরূপ ভাবনা তৈরি হয়েছে কিছু মানুষের মনে। কারো মনে এই প্রকার ধারণা তৈরি হয়েছে, এই যে বলা হচ্ছে, এই বলার পেছনে অনুভূতিটি হয়তো এই স্তরের, এই ঐন্দ্রিক জগৎ অর্থাৎ রাগ দেশ নিয়ে মন যে সদা উদ্বিগ্ন থাকে, এই উদ্বিগ্নতা মুক্ত অবস্থাটি পরাশান্তি, সেটির জন্য বিচার বিশ্লেষণ বা আনুষঙ্গিক প্রক্রিয়াগুলো সহায়ক। এইটি হলে এই জগৎ আমার আশপাশে যেমন দেখা যাচ্ছে ঐন্দ্রিক জগৎ, সেটাই থেকে যাবে, আর একটি শান্তির ভাব নিয়ে থাকা হবে সমস্ত কিছু নিয়ে। এই প্রকার ধারণা তৈরি হয়েছে কিছু মানুষের। ওই প্রকার বিচার বিশ্লেষণ যেমন যেমন হয়েছে, তাতে ওই ধরনের কল্পনা হতে পারেনি অলৌকিক জগতের বিষয়ে, কিন্তু আবার এই ক্ষেত্রে এইরূপ ধারণা তৈরি হয়ে গেছে। তাতে কি আরেক রকম এক পেশের দৃষ্টি তৈরি হয়েছে। বরং বলা হতো সেই বিষয়গুলো, অর্থাৎ যেগুলো বলা হয়েছে সেগুলোর মূল উদ্দেশ্যই ছিল যেন কর্তাভাবটি কেটে যায় এবং ঐন্দ্রিক জগতের সীমারেখাটি যেন খুলে যায়। তখন অনন্ত বিভিন্নভাবে প্রকাশিত হবে, তার মধ্যে যেগুলোকে অলৌকিক বলে জানি সেগুলো তো আছেই, আর এই জগৎ তো আছেই। কাজেই এবার সময় এসেছে এই বিষয়ে বলার। এই ঐন্দ্রিক জগতের পেছনে যেগুলোকে রহস্যময় জগৎ বলি সেগুলো আছে শুনে নিয়ে সেই বিষয়ে কল্পনা করার কোনো প্রয়োজনীয়তা নেই, তাহলে সেটি কল্পনাই থেকে যাবে। শুধু এই ভ্রান্ত ধারণাটা না রাখা যে এই ঐন্দ্রিক জগৎই সব, এই মনোবিশ্লেষণই সব, মনে মনে বুদ্ধিতে বুদ্ধিতে বোঝাটাই সব, আসলে তা নয়, বরঞ্চ এইটি একটি স্টার্টিং বলা যায়, আরম্ভ বলা যায়। সেই কারণে কিছু মহাপুরুষ কেবল এইটির ওপরে জোর দেন। তার কারণ এইটি অনুযায়ী চলতে চলতে যদি কারো ভেতরে খুলে যায় সেই দরজাটি, দরজা খুলে যাওয়া মানে কর্তাভাব বলে যাওয়ার ব্যাপার, তখন তার সামনে অতীন্দ্রিয় রহস্যগুলো প্রকট হতে থাকে। সেই অতীন্দ্রিয় রহস্যর মধ্যে রয়েছে বহু বিষয়, তারই মধ্যে রয়েছে প্রারব্ধবাদের একটি রহস্য। প্রারব্ধবাদ এমন তত্ত্ব যেটি কিভাবে তৈরি হয়, কিভাবে নিয়ন্ত্রিত হয়, কিভাবে বর্ধিত হয়, কিভাবে খর্ব হয়, এই রহস্যগুলো তখনই প্রত্যক্ষ উপলব্ধিতে আসে যখন প্রথম দেখতে পাওয়া যায় যে আমি শরীর মন বুদ্ধি থেকে সম্পূর্ণ পৃথক একটি সত্তা। সেটি পূর্ণ জ্ঞানের বিষয় নয় কিন্তু একদিকে, কিন্তু আমি শরীরধারী জীব, সেখানে আমি বুদ্ধিতে বিচার বিশ্লেষণ করছি এবং বিচার বিশ্লেষণ করেই বুদ্ধিতেই সমাধান পাচ্ছি, কিন্তু আমি শরীরধারী জীব বা এই শরীরটাই আমি, এই ভাবটা নিয়ে যে বিচার বিশ্লেষণের যে হাইয়েস্ট লেভেল, সেই গাঁটটা কেটে যায় যখন শরীর থেকে সম্পূর্ণ পৃথক বাইরে বেরিয়ে গিয়ে শরীরকে আলাদা দেখতে পাওয়া যায়। তখনই ধীরে ধীরে প্রারব্ধবাদের বিষয়ের যে ধারণাগুলো স্পষ্ট হয় এবং প্রচণ্ড দুষ্ট প্রারব্ধ যেগুলো থাকে, যেগুলো শারীরিকভাবে কষ্ট দেয়, মানসিকভাবেও কষ্ট দেয়, সেগুলোকে মহাত্মাদের তরফ থেকে নেমে আসা বজ্রের মতো অনুশাসনের দ্বারা খানিক প্রতিহত করা যায়, খানিক খর্ব করা যায়। এইটি একটি গুপ্ত রহস্য।
সেই কারণে বিভিন্ন সময় খুব ভালো মানুষকে মহাত্মারা কঠোরভাবে অনুশাসন করেন এবং শারীরিকভাবেও পীড়ন করে থাকেন, যার জাগতিকভাবে কারণ খুঁজে পাওয়া যায় না। এইটি হলো গুপ্ত রহস্য। সাধনা কোনো কিছু প্রক্রিয়ার মধ্যে আটকে থাকা এক জিনিস, যে ধারাই যাওয়া হোক, কিন্তু প্রক্রিয়া যখনই অন্তর্রাজ্যে পৌঁছে দিয়েছে, সেখানকার বিষয়গুলো দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে মানে যেগুলোকে অলৌকিক বলে শুনে এসেছি, বিশ্বাস করে এসেছি বা করিনি, এগুলো তখন প্রত্যক্ষ হচ্ছে, তখন এই স্তরের তরঙ্গগুলো ধরা যায়। তার আগে পর্যন্ত ধরা যায় না। এই কারণেই জেনে রাখবেন, মহাপুরুষদের ব্যবহার বিভিন্ন সময় দুর্বোধ্য হয়। যেহেতু প্রসঙ্গ এসেছে, সেই প্রসঙ্গের সাপেক্ষে বলার স্ফুরণও আসছে, এবং প্রসঙ্গ সেই বার্তা দিচ্ছে যে এবার এগুলো বলার সময় এসছে। তবে এগুলো নিয়ে খুব বেশি কল্পনা করবেন না। খুব হালকা হালকা আভাস কিছু কিছু মহাত্মার জীবনে দেওয়া রয়েছে। হয়তো কেউ প্রণাম করলেন খুব আন্তরিকভাবে, একদম সোজাসুজি বলি আর কি, হঠাৎ দুটো কষে থাপ্পড় মেরে তাকে গালিগালাজ দিয়ে তাড়িয়ে দেওয়া হলো। আশপাশের লোক তার উপরে অসন্তুষ্ট হলেন যে মহাত্মার দ্বারা এটি হলো। পরে গিয়ে দেখা গেল মানে একদম পরিষ্কার বলি আর কি, দেখা গেল কিছু দূর যাওয়ার পর সেই মানুষটি পড়ে গেল একটা জায়গায়। পড়ে গিয়ে সামান্য চোট লাগলো, এবং সেই যে হঠাৎ করে যে আঘাতপ্রাপ্ত হলো, সেই আঘাতপ্রাপ্ত হয়ে একটা জায়গায় বসে থাকতে থাকতে সে যে ট্রেনটা ধরে তার যাওয়ার ছিল, সেই ট্রেনটা মিস হয়ে গেল। ঘন্টা দেড়েক পর খবর আসলো সেই ট্রেনটাই ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টে তার প্রথম দিকের যে বগিগুলো, তার বহু মানুষ মারা গেছেন, আর মানে হতাহতের খবর অনেক। পরে খোঁজ নিয়ে জানা গেল তার ওই ট্রেনে থাকার কথা ছিল। ভয়ঙ্করভাবে ভর্ৎসনা করায় মনের দুঃখে যেতে যেতে কোনো একটা জায়গায় সাময়িকভাবে পড়ে যাওয়া এবং নির্দিষ্ট সময় ওখানে পৌঁছতে না পারা, এবং সেই ট্রেনটির এরকম ঘটনা। এগুলো কল্পনা নয়। যখন জীবনে এগুলো খুলে যাবে একটার পর একটা, এমন সারি সারি আসতে থাকবে, তখন সমস্ত অবিশ্বাস ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। এই রহস্যগুলো ইচ্ছে করে প্রথমে এই চ্যানেলে বলা হয়নি। তার মূল কারণটি হলো এগুলি যদি বলা হয়, তাহলে কাঁচা মনের মানুষ যারা, তাদের মনে এই বিষয়ে বিভিন্ন রকম কল্পনা তৈরি হয়। কল্পনা তৈরি হলে, তার অনুপাতে সাধনা না হলে, তখন কল্পনা মনের নতুন আবরণ তৈরি করে দেয়, কিন্তু আসল তত্ত্ব প্রকাশিত হয় না সেই অলৌকিকতা বিষয়ে। এই অসুবিধাটা যেন না হয়, সেই জন্য প্রথম থেকে তথাকথিত কাঠখোট্টাভাবে আর 5টা সাবজেক্টের মতোই খানিকটা এই বিষয়গুলো, বিচার বিশ্লেষণগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা স্বাভাবিক প্রয়াস চলছিল। কিন্তু ওই প্রয়াস দ্বারা কিছু কিছু মানুষের ভেতরটা বেশ কিছুটা স্বচ্ছ হয়েছে, কিন্তু ওই স্বচ্ছতার সাথে সাথে তাদের মনে হয়তো ধারণা হতে পারে যে এই অলৌকিক জগৎ বলে কিছু নেই, এবং সেই বিষয়ে নেই বিষয়টিকে মূলে রেখে সেইরকম কল্পনা তৈরি হয়ে যাওয়া শুরু করেছে, এবং শুরু হয়ে সেগুলো চলছে। সেই জন্য সেই ভ্রান্তিটিও ভেঙে দেওয়ার জন্য এখন দরকার পড়েছে এই জিনিসগুলো খোলার। আপনারা জানেন না, গাছ কথা বলে। আচার্য জগদীশচন্দ্র বসু যে গাছেরও প্রাণ আছে, এইটি যেমন যন্ত্রের মাধ্যমে পরীক্ষা করে বুঝেছিলেন যে তার অনুভূতি নেওয়ার ক্ষমতা রয়েছে, তার কষ্ট রয়েছে, এটিতেও গেল যন্ত্রের মাধ্যমে। যন্ত্র ছাড়াই প্রত্যক্ষ বুঝতে পারা যায়। বুঝতে পারা যায় মানে কল্পনা করে নয়। যেমন মানুষে মানুষে কথা বলে, তার যেমন প্রত্যক্ষ ভাবের আদান প্রদান হয়, তেমন বৃক্ষাদির সঙ্গেও ভাবের আদান প্রদান হয়।
গাছের মাধ্যমে কেন্দ্র করে পরম সমাধিতে পৌঁছানো যায়, কেবল গাছের মাধ্যমে। গাছের বয়স বা তার আকার বা ইত্যাদি কিছু বৈচিত্র্য আছে, সেগুলো এখানের বিষয় নয়। রূপকথার গল্পে যাদের কথা শুনতেন ছোটবেলা থেকে আপনারা, মূলত যাদের কথা শুনতেন, অনেকেরই কথা শুনতেন, নাম নিচ্ছি না, তাদের জগৎ আছে। যেমন এই শরীরধারী আমাদের মানুষের জগৎ আছে, কিন্তু আত্মানুভূতি হওয়ার আগে যদি সেদিকে যুক্ত হওয়া হয়, কি হয়? তখন সেই মায়ামোহে নতুনভাবে ফেসে যাওয়া হয়, আর সেখান থেকে বেরোনো হয় না। যদি কারো মধ্যে পরম তত্ত্বটি অনুভূত হয় মানে তার সামান্যতম নেমে আসে প্রত্যক্ষভাবে, তখন এই জগৎগুলো খুলে যদি যায় তারই নিয়ম অনুযায়ী, খুলে যদি যায় মানে খুলে তো যাই, বিভিন্ন রকম দিকগুলো খুলে যায়, এর কোনোই হত্যা নেই, তখন আর এতে আবদ্ধ হওয়ার সম্ভাবনা থাকে না। তাদের কথা বলছি, যাদের কাহিনী ছোটবেলায় শুতে শুতে মা ঠাকুমার মুখে শুনতেন, খুব রোচক আনন্দদায়ক কাহিনী। শুধু নামটা নেওয়া হচ্ছে না এখানে। এইরূপ বহু জগৎ আছে, বহু বিষয় রয়েছে। কেবল শরীরের কাঠামো, মাথায় বুদ্ধি খেলানো এই ব্যাপার নয় একেবারেই। এই বিষয়টা কীরকম? যে যেখান থেকে যতটুকু বুঝছেন, তার বোঝার যেটা হাইয়েস্ট পিক, মানে সর্বোচ্চ শৃঙ্গ, সেই সর্বোচ্চ শৃঙ্গের বোঝাটা জানবেন একটি অনুতুল্য। এবার সারা জগতে মনে করুন কত অণু পরমাণু রয়েছে, সারা জগৎ ভরা। তো এই রহস্যগুলো সেই রূপ। কাজেই পরম তত্ত্ব বিষয়ে কোনো ইতি করতে নেই। করণীয় কি? এ পথের পথিকদের ঠিক ঠিক চলা, চলতে চলতে কর্তাভাব যেমন যেমন গলা হবে, তেমন তেমন এই রহস্যগুলো প্রকাশিত হবে, যে রহস্য সাধারণ কার্যকারণ সম্বন্ধযুক্ত জগৎ বা বিচার বুদ্ধি, কার্যকারণ সম্বন্ধযুক্ত যে তত্ত্ব, তার সাপেক্ষে যে বিচার বুদ্ধি, সে বিচার বুদ্ধিতে কখনোই ধরা পড়ে না সাধারণভাবে। কিন্তু এগুলো প্রকাশ করলেই এই চ্যানেলটা তখন একটি কল্পনার খোরাক জোগানোর চ্যানেল হয়ে যাবে। সেই কারণে এগুলো সযত্নে প্রথম দিক থেকে এড়িয়ে চলা হয়েছিল। এখন যেহেতু কিছু আপাত কঠোর প্রসঙ্গ আসছে, তার সাপেক্ষেই এই উদ্দীপনাগুলো আসছে যে এইবার হয়তো এই বিষয়ে কিছু ছিটেফোঁটা প্রকাশ করা দরকার। কিন্তু আবারও আমি অনুরোধ করছি, এগুলো শুনে কেউ খুব বেশি এই নিয়ে মন্তব্য করে এই বিষয়ে খুব বেশি জানতে চাইবেন না। জানতে চাইলেই বলা হবে, হয়তো বললেই ওগুলো নিয়ে মন কল্পনার রঙে রঞ্জিত হয়ে যাবে। তখন শুদ্ধ সহজ সরলভাবে সেই কর্তাভাবের ওই বিষয়টি গলে যাওয়া বা ওই গেটটি খুলে যাওয়ার বিষয়টা আর হবে না। কেননা এগুলো এমন রোচক প্রসঙ্গ, সেগুলোতে মন মজে গিয়ে আর সেই দিকে যাওয়াটাই একমাত্র তীব্র মানে চাহিদা বা উচিত, সেইটি তখন দূর হয়ে যাবে, সেটি আর থাকবে না। অর্থাৎ নতুন জায়গায় ফেসে যাওয়া হবে। তার থেকে বরং এইটি জোশ করে সেই পরম অনুভূতিটি যেন জীবনে নেমে আসে, যার দ্বারা এই স্থূল জগৎ এবং যে সূক্ষ্ম জগতের দিকে ইশারা দেওয়া হচ্ছে সমস্ত বিষয় কভার করে, অর্থাৎ ছাপিয়ে যায়, সমস্ত কিছুকে ব্যপ্ত করে দেয়। সেই পরম দিব্য জায়গায় পৌঁছে ঝাঁপ দেওয়া, ঝাঁপ দিলে এবার যেমন যেমন প্রকাশিত হওয়ার, সূক্ষ্ম জগৎ যদি প্রকাশিত হওয়ার থাকে, প্রকাশিত হবে। আর সাধারণ ওই ইনটিউশন বা ষষ্ঠ ইন্দ্রিয়ের দ্বারা আগামী বোঝা বা কোনো কিছু বোঝা, এই বিষয়গুলো নিয়ে যারা বলেন না, এগুলো খুব জলভাতের মতো বিষয়। এগুলো খুব সাধারণভাবেই হতে পারে। কর্তাভাবটা বিগলিত হলে যে কি হয়, মানে বিগলিত হওয়ার বিষয়, তখন দেখবেন আর মানে কোনো দিকে তাল রাখতে পারা যাবে না। তাল রাখতে পারা যাবে না, এটা নেতিবাচক অর্থে নয়, পরম ইতিবাচক অর্থে। কাজেই রহস্য রহস্য রহস্যে ভরা। এইটি বলার একমাত্র উদ্দেশ্য হলো, যে যেখান থেকে যার বুদ্ধিতে যতটুকু বুঝছেন, জানবেন এই সময় আমি এইটুকু বুঝছি, এর চতুর্দিকে অনন্ত আছে, আমি সব বুঝে স্থির হয়ে যাব নয়। যেখানে যেখানে যেটুকু
জানানো হচ্ছে, বোঝানো হচ্ছে সেই পরমেরই ইচ্ছায় বা তার নিয়ম অনুযায়ী কোনো না কোনো মাধ্যম থেকে, সেটি জেনে জানবেন যে এই সময় আমার জন্য এতটুকু। সব দিকে খোলা মেলা রাখবেন। কখন কোন দিক থেকে সেই সত্য কিভাবে প্রকট হতে চায় বা চান আপনার জীবনে, আপনি জানেন না। কাজেই কোনো ফ্রেমে বাঁধতে চাইবেন না, এবং কোনো মহাত্মাকে ফ্রেমে বাঁধা মানেই মহামূর্খামি। জাহাজ যেমন জলের তলায় ডুবে থাকে বেশিরভাগ অংশ, ওপরে অল্প কয়েক কিছুটা থাকে, তেমন যেখানে অব্যক্ত তত্ত্বের বিন্দুমাত্র আভাস হয়েছে তার সম্পূর্ণ মানসিক কাঠামোটাকে অনুমান করে নেওয়া ঠিক সেই প্রকার অসম্ভব যে প্রকার একটি ছোট্ট জলের বিন্দু যদি মনে করে যে আমি সম্পূর্ণ সাগরের যে প্রতিফলনটা বা সাগরের গভীরতা আমি মেপে নেব বা বুঝে নেব, সেই রকম। তার কারণ শরীরধারী ব্যক্তিত্বের পেছনে তো সীমাহীন অব্যক্ত তত্ত্ব থাকে। সেই অব্যক্ত তত্ত্বের মধ্যে তো অসংখ্য সূক্ষ্ম জগতের বৈচিত্র্যময় অনুভূতি ভরা, যেগুলো এই ঐন্দিক জগৎ বা মনের কল্পনার মধ্যেকার বিষয় নয় তো। বা সেগুলো একটি সাধারণ দেহধারী মানুষ কিভাবে কল্পনার মধ্যে আনবেন? এটা তো সম্ভব নয়। কাজেই বিচার বিশ্লেষণকে মূলে রেখে সত্য, সরলতা, সংযম, যে নিষ্ঠার পথে চলার কথা বলা হচ্ছিল, সেটা দিয়ে চলতে চলতে ওই মূলে পৌঁছানো, মূলে পৌঁছে আসল ব্যাপারটা ঘটে গেলে তখন কোথা দিয়ে যে কি হবে সেই হিসাব এখন মেলাতে গিয়ে নিজের মনকে জটিলতা যুক্ত করা বা ভারপূর্ণ করার কোনো প্রয়োজনীয়তা নেই। সহজ সরলভাবে চলা, শুধু জানা যে এই অনন্তকে কখনোই বোঝার কবজার মধ্যে আনার চেষ্টা করব না। আর প্রারব্ধবাদ বা প্রারব্ধ তত্ত্ব অতি দুর্বোধ্য, তার আভাসেরও আভাস এখানে দেওয়ার একটা সামান্য চেষ্টা হলো। সম্পূর্ণ বাণী যদি ব্যবহার করে বলার চেষ্টাও হয়, তথাপি এই বিষয়ে খুব বেশি দূর বলা সম্ভব নয়। তার কারণ সেটা মনের আওতারও বাইরে। এই সমস্ত বিষয়গুলো অসীম, এর কোনো হিসেব নেই একদিক থেকে দেখলে। কাজেই মূল বক্তব্য হলো এইটি, যেখানে যতটুকু জানা বোঝা হচ্ছে আর মাথায় ভার না নিয়ে, যাদের যেমন ভেতর থেকে সহজ সরল বিশ্বাস সেইভাবে ডুব দেওয়ার চেষ্টা, তাহলে অন্তত জীবনের শেষ সময়টি আসার আগে মূল ঘটনাটি ঘটার সম্ভাবনাটা অধিক অধিক বেড়ে যাবে। আর সেই ঘটনাটি ঘটলে ওটি দিব্য জগৎ, যেটি এই সূক্ষ্ম জগৎ, যে বিষয়ে হালকা আভাস দেওয়া গেল, আর এই স্থূল জগৎ, ইন্দ্রিয়গ্রাহ্য জগৎ, এই সমস্তকে কভার করে। অর্থাৎ দিব্য ঘটনাটি ঘটলে তখন সূক্ষ্ম জগতের যে যে রহস্যগুলো প্রকাশিত হওয়া প্রয়োজন সেগুলো প্রকাশিত হতে থাকবে। তখন দেখবেন, তখন যা দেখবেন তখন আপনারা নিজেরাই বুঝবেন। কাজে এই বিষয় এখন এইটুকুই বক্তব্য আর কি। আমার আন্তরিক প্রণাম নেবেন।